নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, থাকছে বিলবোর্ড, লিফলেট। আচরণবিধির পরিবর্তনে নিয়ে খসড়া চূড়ান্ত করল ইসি। সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে বিএনপি। পরিবর্তন চায় জামাত, এনসিপি সহ বেশিরভাগ দল। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে মত। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। মেজরিটি বিশ্বাস করে যে 2 মেয়াদেই হতে পারবে, এরপর আর হতে পারবে না। জামাত ইসলামী 2 মেয়াদেই হতে পারবে এবং এরপরে আর প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। এই ব্যাপারে আমরা একমত পোষণ করেছি। আমরা আশা করি রবিবারে সেটার একটা সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর 2 বারের বিষয়টি নিয়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তেল আবিবে তেহরানের ভয়াবহ হামলা, ইরানের পারমাণবিক চুল্লিতে পাল্টা আঘাত, খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সাবধান করল উত্তর কোরিয়া। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত। ওই দিনের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা, অন্তর্বর্তী সরকারের কমিটি গঠন। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী দিলেন ট্রাইব্যুনাল। বিচারের স্বচ্ছতা নিশ্চিতে অ্যামিকাস কিউরি নিয়োগ, বিচার ব্যবস্থার প্রশংসায় ক্যাডম্যান। 253 জনের গুমের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন, বেশি জড়িত র্যাব। ভারতীয় গোয়েন্দা বাহিনীরও সংশ্লিষ্টতা পাওয়ার দাবি, ক্ষমতা ধরে রাখতে বিরোধী মত দমনের অভিযোগ। এবং সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের রেকর্ড। ছাত্র জনতার আন্দোলনের বছর আমানত বেড়েছে 33 গুণ। গেল বছর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিআরটি অফিসে, তথ্য বিবিএসের। এখন থেকে কোনো নির্বাচনের প্রচারণায় থাকবে না পোস্টার, এমন বিধান যুক্ত করে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করল নির্বাচন কমিশন। তবে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়াও দল ও প্রার্থী উভয়কেই দিতে হবে হলফনামা, আর বিধি লঙ্ঘন করলে হতে পারে জেল জরিমানা। কমিশন সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচন এলেই পোস্টারে সয়লাভ হয়ে যায় নির্বাচনী এলাকা। ভোটারের দ্বারে না পৌঁছালেও পোস্টারই যেন জানান দেয় প্রার্থীর পরিচয়। প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে ফেলা নিয়েও কখনো কখনো হয় সংঘাত। এর বাইরেও বৈরী আবহাওয়ার হাত থেকে রক্ষা পেতে পোস্টারে লাগানো হয় প্লাস্টিক, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এসব থেকে দূরে রাখতে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার বন্ধের বিধান যুক্ত করে আচরণবিধি সংশোধন করেছে নির্বাচন কমিশন। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। আচরণবিধিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মন্ত্রী, এমপিদের জায়গায় সংযুক্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্যদের। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে কেউ থাকলে প্রার্থী হওয়ার আগে পদত্যাগ করতে হবে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন, সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। কমিশন বলছে, আচরণবিধির খসড়া চূড়ান্ত হলেও রাজনৈতিক দলসহ সব অংশীজনদের মতামত দেওয়ার সুযোগ থাকবে। স্টেক হোল্ডার সাথে আলোচনা করার পর করতে গেলে পারে নতুন নতুন উপাত্ত আসতে পারে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে তারা।
দুপুরে বনানীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ভারত ও মিয়ানমার সীমান্তে অব্যাহত পুশ ইনের প্রশ্নে তিনি বলেছেন, এখনও সেনাবাহিনীর হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হয়নি। জুলাই আন্দোলনের সময় মোতায়েন করা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের অ্যাসাইনমেন্টে এখনও মাঠেই আছে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতিতে লাগাম টানতে দেয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও চলমান। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরই হয়তো ক্যান্টনমেন্টে ফিরতে পারবেন সেনা সদস্যরা। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জোর গুঞ্জন উঠলেও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বলেন, নির্দেশনা পাওয়া মাত্র সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে বাহিনী। আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো কার্যকর অগ্রগতি না থাকলেও প্রতিনিয়ত ভারত আর মিয়ানমার সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে প্রতিবেশীরা। তবে এখনও বিজিবিতেই আস্থা রাখতে চায় সেনাবাহিনী। স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি। বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়া গত 3 সপ্তাহে সারা দেশে বিভিন্ন অভিযানে 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলাবারুদ ও 996 জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতারের তথ্য জানানো হয় ব্রিফিংয়ে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে বিএনপি। পরিবর্তন চায় জামাত, এনসিপি সহ বেশিরভাগ দল। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষেও মত দিয়েছেন তারা। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে নিজেদের মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো কমিশনের সভাপতি এ সময় আলী রিয়াদ জানিয়েছেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রোববার ফের হবে আলোচনা। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় 4র্থ দিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 29টি রাজনৈতিক দল। বিষয়বস্তু নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি জানায়, বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন চায় তারা। নেতারা বলেন, স্বৈরাচার ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার বিকল্প নেই। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ ঠেকাতে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে বৈঠকে মতামত দেওয়া হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট চায় এনসিপি। উচ্চকক্ষে নিম্নকক্ষের যে ভোটের অনুপাতই হচ্ছে উচ্চকক্ষে আমরা সিট ডিস্ট্রিবিউশনের এই বিষয়টি আমরা কথা বলেছি। আমরা হচ্ছে না, আমরা এখানে আমরা গোপন ব্যালটের কথা আমরা ওখানে বলেছি। আলোচনার পর জামায়াত নেতারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনে তারাও গোপন ব্যালটে ভোটের পক্ষে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ দলটির। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে সেখানেও অনেকটাই মেজরিটি অর্গানাইজেশনগুলো আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির পরিবর্তন ও প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। 100 সদস্য বিশিষ্ট হওয়ার ক্ষেত্রে আবারও বলি অধিকাংশ দল, এর অর্থ এই নয় যে আমরা এই মুহূর্তে এটাকে ঐকমত্য বলে বলবো। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রোববার আবারও আলোচনা হবে বলে জানান আলী রিয়াজ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এখন থেকে প্রতি বছর দিনটিতে সরকারি ছুটি থাকবে। আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও জানিয়েছেন, মাসব্যাপী পালন করা হবে নানা কর্মসূচি। 5 আগস্টের আগেই জুলাই সনদ ঘোষণা করতে পরিকল্পনা উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি কাজ করবে বলেও জানিয়েছেন শফিকুল আলম।
36 জুলাই ক্যালেন্ডারের পাতায় যার নাম 5 আগস্ট 2024 ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের দিন। জুলাই জুড়ে কোটা আন্দোলন থেকে শুরু হয়ে 5 আগস্ট স্বৈরাচারী সরকারকে বিদায় জানানোর দিন। প্রায় বছর পেরিয়ে গেল, কিন্তু রক্তরঞ্জিত রাজপথের দগদগে ক্ষত মুছে যায়নি। হাজারো আহত এখনও বয়ে বেড়াচ্ছেন জুলাই। নতুন দেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশের ইতিহাসের পাতায় দিনটিকে গেঁথে রাখতে তাই প্রথম বছরে মাসব্যাপী কর্মসূচি হাতে নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ঘোষণা করা হবে জাতীয় দিবস। মাস জুড়ে কর্মসূচির লক্ষ্য জুলাই আন্দোলনের মতো বাংলাদেশকে আবারও ঐক্যবদ্ধ করা। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। রোববারই উপদেষ্টা পরিষদের বৈঠকে 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে। জুলাইয়ের মধ্যেই সনদ তৈরি করতে করা হচ্ছে কমিটি। ছাত্র জনতার একটা দাবি, তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে 5 আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সবগুলো বিষয় নিয়ে সরকারের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যম স্বায়ত্তশাসিত করতে শিক্ষা উপদেষ্টা CR আবরারের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। সাগর উত্তাল থাকায় মহেশখালী থেকে LNG সরবরাহ বন্ধ। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট ধুঁকছে। CNG ফিলিং স্টেশন, শিল্প কারখানা উৎপাদন ব্যাহত। পাল্টাপাল্টি হামলা কাঁপছে ইরান ইসরায়েল। তেল আবিবের প্রাণকেন্দ্রে হামলা চালায় তেহরান। এতে হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও পুলিশ কার্যালয়ে পাল্টা হামলার দাবি করেছে তেল আবিব। খামেনিকে হত্যাই প্রধান লক্ষ্য বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ট্রাম্প বলেছেন ইরানে হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। উত্তর কোরিয়া বলেছে তেহরানের আত্মরক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলে উল্টো আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে ফোনালাপ করেছেন পুতিন, শি জিনপিং। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে। বৃহস্পতিবার সকালেও ইরানের মিসাইল হামলায় কেঁপে ওঠে তেল আবিবের প্রাণকেন্দ্র। দফায় দফায় চালানো হামলায় তেল আবিবের রামাত গানে একটি হাসপাতাল, শপিং মল ও স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। তেহরানের দাবি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে। এতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপনা, গোয়েন্দা সুযোগ সুবিধা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ইসলামী বিপ্লবী গার্ডের। একই দিন ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে হামলার দাবি করে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করে তেহরান বলছে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংঘাতের মাঝে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই যুদ্ধের অন্যতম লক্ষ্য। হোলনে উপশহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। খামেনিকে হিটলারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, হিটলারকে যেমন থামাতে হয়েছিল তাকেও থামাতেই হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সম্ভাব্য হামলার জন্য মার্কিন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শেষ দিকে সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত করেছেন। তবে সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রাম্প বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল ইরান বিষয়ে তার চিন্তাভাবনা সম্পর্কে কিছুই জানে না। এর আগে হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলা মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে সাবধান করেছে কিম প্রশাসন। তারা বলেছে, ইরানের আত্মরক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলে উল্টো আগুনে ঘি ঢালছে পশ্চিমা জোট। এদিকে ইরান ইস্যুতে ফোন আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট এই সংঘাত নিরসনে বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন, যা ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ বিবেচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পরোক্ষ বার্তা বলে ধারণা করা হচ্ছে। ফোন আলাপে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন দুই নেতা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সিনিয়র এক আইনজীবীকে করা হয়েছে অ্যামিকাস কিউরি। প্রসিকিউশন বলেছেন, বিচারের স্বচ্ছতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান জানিয়েছেন, আওয়ামী লীগের সময়ে ধ্বংস হওয়া বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। এদিকে ট্রাইব্যুনালের কাছে নিরাপত্তা পুনর্বাসনের দাবি জানিয়েছেন গুম থেকে ফেরা ভুক্তভোগীরা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনটি যে শেখ হাসিনার, তার প্রমাণ আগেই পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ এবং পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে হাজির বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যাই দেননি শেখ হাসিনা। সংগঠিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই মামলায় সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগ দেওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষে আইনজীবীও। প্রসিকিউশন বলছে, বিচারের স্বচ্ছতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন, বিগত সরকারের সময়ে বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল। এখন বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। দেখুন, যেটা আমি আগেও বলেছি, ন্যায় বিচার থেকে সম্পূর্ণরূপে সরে এসেছিল আগের সরকার। এমনকি বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী। এদিন 14 বছর আগে পাবনার ছাত্রদল নেতা শফিকুল ইসলামকে গুম ও হত্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই। এদিকে গুম থেকে ফেরা ভুক্তভোগীরা দাবি জানান নিরাপত্তা ও পুনর্বাসনের। নিরাপত্তার জন্য আমরা আবেদন জানিয়েছি, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আবেদন জানিয়েছি। অ্যাডভোকেট শামসুল হক টুকু 10 লক্ষ টাকার নিয়ে তৎকালীন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিঠুর কাছ থেকে নিয়ে এই অপহরণ করার নির্দেশ প্রদান করেন এবং অপহরণ এবং গুম হত্যা করে। একই সঙ্গে রাষ্ট্রের কাছে আইনি সহায়তাও চেয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনে আসা 1850টি অভিযোগের মধ্যে 253 জনের গুম হওয়ার অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। সবচেয়ে বেশি জড়িত র্যাব, সম্পৃক্ততা পাওয়া গেছে ভারতীয় গোয়েন্দা বাহিনীরও। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া দ্বিতীয় প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেছেন কমিশন সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। দমন নীতির অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। গুম নিয়ে গত 4 জুন প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এ নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। গুম সংক্রান্ত অভিযোগ সমূহের মধ্যে হতে লিখিত বক্তব্যে কমিশনের সভাপতি জানান, এ পর্যন্ত 16টি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া গেছে। কমিশনে আসা 1850 অভিযোগের মধ্যে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও গুমের শিকার 131 জনকে খুঁজতে পুলিশ প্রধানের কাছে চিঠি দেয়া হয়েছে। 253 জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে 3টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গুমের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত র্যাব, দেশের গোয়েন্দাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে ভারতীয় বাহিনীরও। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, এবং উনি ক্ষমাও চেয়েছেন ইন পাবলিক। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে।
কমিশনের সভাপতি জানান, বিগত সরকার ক্ষমতা দীর্ঘ করতে বিরোধী মত দমনের পাশাপাশি দলীয় কোন্দলের কারণে শাসক দলের লোকজনকেও গুম করেছে। জঙ্গি বিরোধী অভিযানের নামেও হয়েছে গুম। গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। সম্প্রতি ভারত থেকে পুশিন করা ব্যক্তিদের মধ্যে গুমের ভিকটিম আছে কিনা খতিয়ে দেখছে কমিশন। ডিসেম্বরের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আশা কমিশনের। অনুসন্ধানের কাজ চলমান অবস্থায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 20 জুন থেকে এই নির্দেশনা কার্যকর হবে। 1995 সালে কূটনীতিক হিসেবে যাত্রা শুরু করেন এই কর্মকর্তা। শিক্ষা জীবনে বুয়েট থেকে স্নাতক ও নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিক্ট স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে MBA সম্পন্ন করেন তিনি। নবনিযুক্ত পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্র ছাড়াও ফিলিপিন্স, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের রেকর্ড। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। 12 মাসের জমা অর্থের পরিমাণ 8.5 কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সুইস ব্যাংক আমানতের সুরক্ষা পাওয়ায় সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কদর রয়েছে বিশ্বব্যাপী, যেখানে বাংলাদেশিরাও জমা রাখেন তাদের আমানত। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত প্রতিবেদনের তথ্য, দেশটির বিভিন্ন ব্যাংকে গেল বছর বাংলাদেশিদের আমানত বেড়ে দাঁড়িয়েছে 58 কোটি 95 লাখ সুইস ফ্রা, প্রতি ফ্রা 149 টাকা 69 পয়সা হিসেবে, যার পরিমাণ দাঁড়ায় 8,824 কোটি টাকা। অথচ আগের বছরের পরিমাণ ছিল 1 কোটি 77 লাখ সুইস ফ্রা বা 265 কোটি টাকা। অর্থাৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ বা 8,570 কোটি টাকা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত রাখার ক্ষেত্রে গেল 5 বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ। তথ্য বলছে, গেল 5 বছরের মধ্যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ আমানত জমেছিল 2021 সালে, যার পরিমাণ ছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রা, বর্তমান বাংলাদেশি মুদ্রার হিসাবে 13,039 কোটি টাকা। এর পরের বছর এই পরিমাণ নেমে দাঁড়ায় 5 কোটি 52 লাখ ফ্রা বা 826 কোটি টাকায়। 2023 সালে তা আরও কমে নামে 1 কোটি 77 লাখ সুইস ফ্রা বা 265 কোটি টাকায়। সুইস ন্যাশনাল ব্যাংক বিদেশি আমানতের এমন চিত্র তুলে ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করলেও কোনো গ্রাহকের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করে না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। গেল বছর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে BRTA অফিসে। দ্বিতীয় অবস্থানে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট ও ভূমি অফিস। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভেতে। প্রতিবেদনে আরও উঠে আসে, দেশের মাত্র 27.24% নাগরিক রাজনৈতিক প্রভাব বিষয়ে তাদের মতামত প্রকাশ করতে পারেন। আর নিজ বাড়িতেও নিরাপত্তাহীনতায় ভোগেন দেশের প্রায় 7.5% নাগরিক। দেশে যখন নির্বাচন ঘনিয়ে আসছে তখন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জানালো, দেশের মাত্র 27.24 জন নাগরিক রাজনৈতিক প্রভাব বিষয়ে তাদের মতামত প্রকাশ করতে পারেন। বৃহস্পতিবার BBS প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভেতে উঠে আসে এমন তথ্য। প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকারের কাছে যখন সাধারণ একজন লোক ব্যক্তিগতভাবে অথবা গোষ্ঠীগতভাবে কোনো একটা গোষ্ঠী যদি দাবি দেওয়া নিয়ে যেতে পারে, তখনই তারা মনে করবে তাদের ক্ষমতায়ন হয়েছে। জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রায় 7.5% নাগরিক নিজ বাড়িতে নিরাপত্তাহীনতায় ভোগেন, আর প্রায় 15% নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকার আশপাশে একা চলাফেরা করতে অনিরাপদ বোধ করেন। জানিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিকল্পনা উপদেষ্টা। কেন বাকিরা নিরাপদ বোধ করেন না? যে কোনো সভ্য দেশে নিজের বাড়িতে অনিরাপদ বোধ করাটা একদমই গ্রহণযোগ্য না।
দেশে প্রতি ৩ জনের মধ্যে একজনকে ঘুষ দিতে হয়। তাদের ঘুষ দিয়ে বা দুর্নীতির মাধ্যমে সরকারি সেবা নিতে হয়েছে। গত 1 বছরে সরকারি সেবা নিয়েছেন এমন নাগরিকদের মধ্যে প্রায় 32% ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছেন। সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতি হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর কার্যালয় এবং দ্বিতীয় স্থানে আইন প্রয়োগকারী সংস্থা। আমার ধারণা ছিল সবাইকেই ঘুষ দিতে হয়, যার কাছ থেকে পাওয়া যাবে তার কাছ থেকেই ঘুষ চেয়েছে এবং আমার ধারণা তাকে ওই নিম্নবিত্তের যার কাছে ঘুষ নেয়নি তার তুলনায় সেবার মান ভালো পেয়েছে। গেল ফেব্রুয়ারিতে 84,807 জন নারী পুরুষ এই জরিপে অংশ নেন। বিশেষ করে এরকম জনসংখ্যার অনুপাত নিরূপণ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। উত্তর সাগরে মহেশখালী থেকে LNG সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বন্ধ নগরীর অধিকাংশ CNG ফিলিং স্টেশন। শিল্প কারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে দুপুরে একটি জাহাজ টার্মিনালে ভেড়ায় আজকের মধ্যে সমস্যা সমাধানের আশা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের। প্রতিষ্ঠানটি জানায় সাগর উত্তাল থাকায় মহেশখালী LNG নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছিল না। স্বাভাবিক সময় LNG টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, বুধবার সন্ধ্যায় তা নেমে আসে 195 মিলিয়নে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।